এআইডিএসওর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র ছাত্র সংহতির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন, করোনা অতিমারীকে কেন্দ্র করে এই অবরুদ্ধ সময়ে আমরা ছাত্র সংহতির ফেসবুক পেজের পক্ষ থেকে শিক্ষা, সমাজ, সংস্কৃতি এবং নানান প্রাসঙ্গিক বিষয় নিয়ে ধারাবাহিক অনলাইন আলোচনা অনুষ্ঠিত করছি। আজকে 21শে জুন অনলাইন আলোচনার সপ্তম পর্ব। আজকের আলোচনার বিষয় জাতপাত, সাম্প্রদায়িকতা, প্রাদেশিকতার বিপদ ও বামপন্থীদের কর্তব্য। এই জাতপাত, সাম্প্রদায়িকতা, প্রাদেশিকতার সমস্যা আমরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময় থেকেই পরিলক্ষিত করে আসছি। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, নবজাগরণ থেকে যেমন আমাদের প্রাপ্তি অনেক ঘটেছে, আমরা অনেক কিছু পেয়েছি, তেমনি এই কথা আমাদের স্বীকার করতে দ্বিধা নেই যে স্বাধীনতা আন্দোলনের বিশেষ কিছু সীমাবদ্ধতার জন্য, যেমন এদেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষিত গণমুক্তি, বিপ্লবীদের আকাঙ্ক্ষিত স্বাধীনতা যেমন আসেনি, তেমনি জাতপাত, সাম্প্রদায়িকতা, প্রাদেশিকতার সমস্যা থেকে দেশকে মুক্ত করা যায়। আমরা লক্ষ্য করেছি 1947 সালে ভারত একটি জাতীয় স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার পর আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকারে বিভিন্ন রাজ্যে রাজ্যে যে সরকারগুলি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তাদের প্রায় সবাই এই জাতপাত, সাম্প্রদায়িকতা, প্রাদেশিকতার বিপদ থেকে দেশকে রক্ষা করার জন্য একটি বিজ্ঞান ভিত্তিক পদক্ষেপ গ্রহণের পরিবর্তে আমরা লক্ষ্য করেছি সেই ক্ষমতাসীন দলগুলি তাদের রাজনৈতিক স্বার্থে এই জাতপাত, সাম্প্রদায়িকতা এবং প্রাদেশিকতাকে তারা ব্যবহার করেছে। ফলে আমরা লক্ষ্য করেছি যে এই ভারতবর্ষে প্রায় বিভিন্ন সময়ই এই সাম্প্রদায়িকতা, প্রাদেশিকতার আগুন দাবানলের মতো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রায় ছড়িয়ে পড়ছে এবং মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। এরকম একটি সময় আমরা যখন এই আলোচনা সভা অনুষ্ঠিত করছি, আপনারা জানেন যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন যে বিজেপি, তার যে রাজনৈতিক মতাদর্শ, তার লক্ষ্য, তার উদ্দেশ্য, তার রাজনৈতিক ক্রিয়াকলাপ যদি আমরা লক্ষ্য করে দেখি, তাহলে ভারতবর্ষ এখন এই জাতপাত, সাম্প্রদায়িকতা এবং প্রাদেশিকতাকে কেন্দ্র করে অত্যন্ত বিপদের সম্মুখীন। আমরা লক্ষ্য করেছি নানান ঘটনার মধ্য দিয়ে এই বিপদ ক্রমশ যেন ঘনীভূত হচ্ছে। ঠিক এরকম একটি সময়ে যারা সমাজের প্রগতিশীল চিন্তার বাহক, সেই বামপন্থীরা, সেই বামপন্থীদের ভূমিকা কি হবে, বামপন্থীদের কর্তব্য কি হবে? এই সমস্যা, এই জাতপাত, সাম্প্রদায়িকতা, প্রাদেশিকতার বিপদ থেকে কি দেশের জনসাধারণকে মুক্ত করা সম্ভব নয়? তাহলে কি সেই পথ, যে পথ অবলম্বন করলে ভারতবর্ষকে এই হাত থেকে, এই বিপদ থেকে, এই সমস্যা থেকে রক্ষা করা যায়? সেখানে বামপন্থীদের কর্তব্যই বা কি হবে? এই নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো। আজকে এই আলোচনা করার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন এআইডিএসওর আসাম রাজ্য কমিটির সভাপতি কমরেড প্রজ্জ্বল দেব। আমরা ছাত্র সংহতির পক্ষ থেকে কমরেড প্রজ্জ্বল দেবকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সকলকে জানিয়ে রাখতে চাই, কমরেড প্রজ্জ্বল দেব এখন তিনি গুয়াহাটি, আসামের গুয়াহাটিতে অবস্থান করছেন। আমফানের পরবর্তী সময়ে সেখানে নেটওয়ার্কের খুবই সমস্যা হচ্ছে। আমরা আমাদের দিক থেকে সর্বাত্মক চেষ্টা করছি কমরেড প্রজ্জ্বল দেবের এই বক্তব্য আপনাদেরকে শোনানোর জন্য। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ছাত্র সংহতির ফেসবুক পেজটি লাইক করবেন, শেয়ার করে আপনার পরিচিতদের মধ্যে ছড়িয়ে দেবেন। আজকে জাতপাত, সাম্প্রদায়িকতা, প্রাদেশিকতার বিপদ ও বামপন্থীদের কর্তব্য শীর্ষক আলোচনার জন্য আজকের আলোচক অনুরোধ করছি। ধন্যবাদ। প্রথমেই আমি অল ইন্ডিয়া ডিএসওর আসাম রাজ্য কমিটির পক্ষ থেকে ছাত্র সংহতিকে
আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই ধরনের আলোচনা তারা ধারাবাহিকভাবে আয়োজন করছেন, এবং পাশাপাশি যারা দর্শক এবং শ্রোতা বন্ধুরা আছেন তাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে আজকে সারা দেশে একটা অতীব কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে যারা ছোট ছোট কাজ করেন, যারা চা বিক্রি করে দিন কাটাতেন, তারা চা বিক্রি করতে পারছেন না, উপার্জন বন্ধ হয়ে গেছে। যারা সেলুনে কাজ করতেন, যারা মিউজিক বাদ্যযন্ত্র বাজিয়ে ঘর সংসার চালাতেন, ব্যান্ড পার্টি বাজাতেন, এই যে ছোট ছোট যারা কাজ করতেন বিভিন্ন ফিল্ডে, যারা শ্রমিকরা, আমরা দেখতে পেলাম ছোট ছোট যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা, আজকে দোকান বন্ধ, দোকানে কাস্টমার আসছে না, তাদের সমস্ত উপার্জনের রাস্তাটা আজকে বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেছে। এবং পাশাপাশি আমরা দেখেছি যে সারা ভারতবর্ষ জুড়ে পরিযায়ী শ্রমিকরা তারা কিভাবে সরকার ব্যবস্থা না করার ফলে কিভাবে তারা হেঁটে, সাইকেলে, বিভিন্ন ভাবে অত্যন্ত কষ্টকর অবর্ণনীয় দুঃখ কষ্ট সহ্য করে তারা তাদের নিজের বাড়িতে আসার জন্য তারা চেষ্টা করেছেন। সারা ভারতবর্ষের মানুষ অত্যন্ত দুঃখ পেয়েছেন যখন দেখেছেন যে কিভাবে ট্রেনের তলে স্পৃষ্ট হয়ে শ্রমিকরা প্রাণ হারিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এমন একটা মানবিক সংকট দেখা দিয়েছে যে একজন তার ছোট ভাইয়ের মৃত্যুতেও বাড়িতে যেতে পারে না, তার মা মারা গেছেন খবর করতে পারে না। এই যে যারা শ্রমিকরা মারা গেছেন, যে বিভিন্ন জন, এই কিছুদিন আগে আমরা প্রায় দেখছি যে খেতে না পেয়ে, ঘর চালাতে না পেয়ে পুরো পরিবার সুসাইড করছে, আত্মহত্যা করছে। এত হৃদয় বিদারক যে ঘটনা একটার পর একটা সারা ভারতবর্ষ জুড়ে ঘটছে এবং আসামে ঘটছে, যা বিবেকবান মানুষের বিবেককে কাঁদাচ্ছে, ভাবাচ্ছে যে কেন এই পরিস্থিতি। এটা কি অবধারিত ছিল? এটা কি অনিবার্য ছিল? সেটা কি অন্য কোনো ভাবে এর কোনো মানবিক সমস্যার সমাধান হতে পারতো না? এমন একটা কঠিন পরিস্থিতিতে আজ আমরা বিরাজ করছি। এমত অবস্থায় আমরা দেখছি যে সরকার যা করছে আজকে, সেটা হচ্ছে যে খুদ খেয়ে ফুক তাড়ানোর মতো। এত বেশি প্রয়োজন, সেই প্রয়োজনের মুখে দাঁড়িয়ে আমরা দেখছি যে অত্যন্ত ন্যূনতম কিছু সাহায্য করছে। আসামের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে যাদের রেশন কার্ড আছে তারা শুধু চাউল পাচ্ছেন, যাদের রেশন কার্ড নেই তারা চাউলও পাচ্ছেন না। তাহলে শুধু চাল দিয়ে কি একটা ঘর চলে? ঘর ভাড়া কোথা থেকে আসবে? সিলিন্ডার কোথা থেকে আসবে? আজকে সমস্ত প্রয়োজন কি করে পূরণ হবে? তার জন্য যে ধরনের সাহায্য দেওয়ার দরকার, আজকে অসুখ বিসুখ হচ্ছে, মানুষ অসুখ বিসুখে মারা যাচ্ছেন, ট্রিটমেন্ট পাচ্ছেন না, ঔষধপত্র কিনতে পারছেন না। এই যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে আজকে সারা দেশের জনগণ আজকে একটা কঠিন অবস্থায় দিন কাটাচ্ছেন। আসামে আমরা দেখলাম যে আমফানের পর বন্যা হয়ে গেল, তার আগে লকডাউন পরিস্থিতিতে ক্ষেতের ফসল খেতে নষ্ট হলো, কৃষকরা বিক্রি করতে পারলেন না। যারা হাজার হাজার লাখ লাখ টাকা ঋণ করে 10% 20% সুদে ঋণ করে যারা ক্ষেত করেছেন, তারা দেউলিয়া হয়ে গেছেন, পথের ভিখারিতে তারা পরিণত হয়ে যাচ্ছেন, তারা কাঁদছেন কি করে চলবো। এর মধ্যে যে বন্যা এসে গেল, সেই বন্যায় আমরা দেখলাম যে হাজার হাজার কৃষকের যে ক্ষেতের ফসল, সেই ক্ষেতের ফসল মাটির জলের তলে নষ্ট হয়ে গেল। এই একটা চিত্র সারা দেশেই আমরা দেখতে পাচ্ছি। যদিও করোনা এবং লকডাউন সংক্রমণ সেটা সবার জন্যই, কিন্তু গরিব মানুষের কাছে এটা একটা অবর্ণনীয় দুর্যোগ, কষ্ট, যন্ত্রণা নিয়ে আসছে। এই পরিস্থিতিতে আজকে একটা কথা কিন্তু লক্ষণীয়, যে সরকার যেখানে ব্যর্থ হচ্ছে, সরকারি ভূমিকা যেখানে যথেষ্ট নয়, সেই ক্ষেত্রে আমরা দেখছি যে সাধারণ মানুষের বিপদে প্রয়োজনে যতটা পারছেন এগিয়ে আসছেন, মানবিক সাহায্য দিয়ে পাশে থাকার চেষ্টা করছেন। এটা অত্যন্ত লক্ষণীয়। এবং বিবেকবান মানুষরা তারা দুর্গতদের পাশে না দাঁড়িয়ে তারা থাকতে পারছেন না। মানবতার জয়গান সেখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। এই পরিস্থিতিতে
করোনা সংক্রমণকে কেন্দ্র করে একটা বিষয় যেটা আসছে, যে করোনার বিরুদ্ধে যদি লড়তে হয়, বাঁচতে হয় এবং জিততে হয়, তাহলে আমাদের সবাইকে একসঙ্গে মিলে লড়াই করতে হবে, জিততে হবে। সোশ্যাল ডিস্টেন্স যেটা বলা হচ্ছে, এটা মূলত হচ্ছে শারীরিক দূরত্ব, ফিজিক্যাল ডিস্টেন্স, সেটা আমাদের মেনটেন করতে হবে। কিন্তু পাশাপাশি আমাদের যে মেন্টাল ডিস্টেন্সটা, সেটা আমাদের কমাতে হবে। তার দূরত্বটাকে আমাদের যত পারা যায় আমাদের কমিয়ে আনতে হবে, আমাদের এক হয়ে লড়াই করতে হবে। আজকে সংক্রমণের শিকার যদি যে কেউ হন, গরিব হন, ধনী হন, হিন্দু হোক, মুসলিম হোক, অসমিয়া হোক, বাঙালি হোক, পাঞ্জাবি হোক, তাহলে তার থেকে সংক্রমণ অন্যদের মধ্যে হতে পারে এবং তার ফলে বিপদাপন্ন হওয়ার সম্ভাবনা সবারই থাকছে। তার ফলে আজকে আমরা সবাই মর্মে মর্মে আমরা উপলব্ধি করছি যে এই করোনা সংক্রমণের বিরুদ্ধে একা একা লড়াই করে আমরা জয়ী হতে পারবো না, একা একা ফাইট করে আমরা জয়ী হতে পারবো না। আমাদের সবাইকে এক হতে হবে, অভিন্ন হতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। এইরকম একটা সময় আজকের এই যে দেশের সমস্যা, যেটা আগে থেকেই চলছিল, ইতিমধ্যে উদ্দেশ্য ব্যাখ্যা কিছুটা কথা এসছে, যে আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতিতে সরকার পেট্রোল ডিজেলের উপর ট্যাক্স বাড়াচ্ছে। আসামে গাড়ির ভাড়া বৃদ্ধি পেয়েছে, বাস ভাড়া বৃদ্ধি পেয়েছে, সমস্ত জিনিসপত্রের দাম বাড়ছে। তাহলে আন্তর্জাতিক বাজারে যখন পেট্রোল ডিজেলের দাম কমছে, তাহলে আমাদের দেশে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে কেন? এই প্রশ্ন ওঠাটা অত্যন্ত স্বাভাবিক এবং এটা ন্যায়সঙ্গত প্রশ্ন, এবং তার উত্তর গভর্নমেন্ট দিচ্ছে যে আমাদের ট্যাক্স না নিয়ে আমরা সরকার চালাতে পারবো না, জনগণকে সাহায্য করতে পারবো না। আজকে তারা বলছে যে মদ বিক্রি করতে হবে, মদ বিক্রি চলছে, যে মদ বিক্রি করে না করলে নাকি চলে না সরকার। আজকে রাজ্য সরকার এই যে জিএসটির যে প্রশ্নটা, সেই প্রশ্নে বলছে যে আমাদের তো আলাদা ট্যাক্স নেওয়ার কোনো অধিকার নেই, আমাদের অধিকার শুধু রয়েছে জিএসটি নেওয়া, মানে ছাড়া আমাদের পেট্রোল ডিজেল এবং মদের উপর ট্যাক্স নিয়েই আমাদেরকে রাজস্ব সংগ্রহ করতে হবে, কর সংগ্রহ করতে হবে। তাহলে যারা গরিব মানুষ, যাদের ব্যক্তিগত কোনো গাড়ি নেই, যারা উবের টুবেরে যেতে পারেন না, তারা বাসে যেতে হবে, ছোট ছোট গাড়িতে যেতে হবে এবং তাদের জন্য ভাড়া ডাবল হয়ে যাচ্ছে। এই যে একটা এই পরিস্থিতিতে আমরা সরকারের ভূমিকা কি দেখছি? যাদের খাওয়ার নেই, যাদের পিন্দান নেই, কিচ্ছু নেই, আজকে তাদেরকে আজকে এইভাবে আবার নতুন নতুন বোঝা তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে আজকে আমাদের যে আলোচনার প্রসঙ্গ এসছে, সেই প্রসঙ্গটা অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে করোনা সংক্রমণকে কেন্দ্র করেও আমরা বিভিন্ন ধরনের আলোচনা এসছে। দিল্লিতে যেটা তবলিগ জামাতের যে মিটিংটাকে কেন্দ্র করে যে প্রশ্নটা এসেছিল, যে মুসলিম সারা ভারতবর্ষে এই প্রচারটা চললো যে মুসলিমরাই সারা ভারতবর্ষে এটাকে ছড়িয়ে দিল। কিন্তু আমরা দেখলাম আমাদের সংবাদ মাধ্যম থেকে আরম্ভ করে সবাই খুব সাইলেন্ট থাকলো যখন তিরুপতি মন্দিরেও হাজার হাজার মানুষ সমবেত হলো, সেটা নিয়ে কোনো প্রশ্ন উঠলো না, জোরের সঙ্গে প্রশ্ন উঠলো না। পাশাপাশি আমরা দেখতে পেলাম যে তবলিগ জামাতকে সেই মিটিং করার পারমিশন যে সরকার দিল, দিল্লি পুলিশ দিল, তাদের ভূমিকা নিয়ে সজোরে প্রশ্ন উঠলো না। এটাকে নিয়ে সারা দেশের মধ্যে মুসলিম বিরোধী একটা তীব্র মানসিকতা আমরা দেখলাম ছড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা। কি স্বার্থ তার মধ্যে কাজ করছে? মানুষকে ডিভাইড করে, মানুষকে ভাগ করা। এখন এই মুহূর্তে আমরা যদি আমাদের সমস্ত সমস্যাকে আমরা যদি একটা একটা করে আমরা দেখি, আমাদের দেশের জনগণের যে সমস্যা, সেই সমস্যাগুলোকে যদি আমরা একটা একটা করে দেখি, তাহলে সমস্যার ক্যারেক্টার কি, তার চরিত্র কি, আমরা কি দেখতে পাই? আজকে দেখুন যে প্রাইভেট স্কুলগুলোতেও আজকে ফিস প্রত্যেক মাসে ফিস নিচ্ছে এবং বাসের ভাড়া পর্যন্ত দিচ্ছে। তাহলে স্কুলে যদি একজন সাধারণ ব্যবসায়ী তার ছেলে মেয়েকে পড়াতেন বা পড়াচ্ছেন, ক্লাস না করে পয়সা দিতে হচ্ছে, গাড়ি ভাড়া দিতে হচ্ছে, তাহলে যার এখন খাওয়ার জোগাড় নেই সে কি করে দিতে হবে? দিতে পারবে? তাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি হিন্দু কি মুসলিম সেই প্রশ্ন এখানে অবান্তর। সারা ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে যত বেশি শিক্ষার ব্যবসায়ীকরণ হচ্ছে, ততই এই প্রশ্নটাই আসছে যে তোমার হাতে যদি পয়সা আছে, মোটা টাকার মালিক, তোমার জন্য উচ্চশিক্ষার রাস্তা খোলা, তোমার জন্য ভালো স্কুলের রাস্তা খোলা। তোমার হাতে যদি টাকা নেই, তাহলে দেখা যাচ্ছে যে তুমি ভালো স্কুলে ভর্তি হতে পারবে না, বইপত্র পড়তে পারবে না। অত্যন্ত মেধাবী ছাত্রকে আমরা দেখতে পাচ্ছি, তাকে হতে পারে চা বিক্রি করে, চা স্টলে বা সবজি বিক্রি করে তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। এই যে আমাদের মানব সম্পদের এই যে করুণ পরিণতি আজকে থেকে না, স্বাধীনতার পর থেকেই হয়ে আসছে, এবং যে যার সংখ্যাটা ক্রমাগত ভাবে বাড়ছে। 35 কোটি মানুষ যে ভারতবর্ষে নিরক্ষর, সেই 35 কোটি কারা? কোন সচ্ছল মানুষ, কোন টাকা থাকা মানুষ অশিক্ষিত? কেউ না, একজনও না। তাহলে কারা? যারা গরিব, যারা দুস্থ, যারা সর্বহারা, তারা শিক্ষার থেকে বঞ্চিত। আর শিক্ষা থেকে বঞ্চিত মানেই হচ্ছে যে জীবন যুদ্ধে সমস্ত দিকে পরাজিত হওয়ার রাস্তা খোলা থাকলো, তার জন্য চাকরির রাস্তা নেই, কোনো কিছুরই রাস্তা নেই। তার যেহেতু অর্থনৈতিক ক্ষমতা নেই, ফলে সে সমস্ত কিছু থেকে বঞ্চিত হয়ে ইতর প্রাণীর মতো সারা জীবন কাটাতে হবে। এবং প্রত্যেকটা প্রশ্নে আমরা যদি দেখি যে খাদ্য, ভালো খাদ্য, যারা সাধারণ কৃষক, যারা উৎপাদন করে, তাদের আমরা দেখতে পাচ্ছি যে না খেয়ে তাদের দিন কাটাতে হচ্ছে। যে শ্রমিকরা, আজকে পরিযায়ী শ্রমিকের কথা এসছে, যে যারা সমস্ত সভ্যতার স্রষ্টা, যারা বড় বড় বিল্ডিং বানাচ্ছেন, রাস্তাঘাট তৈরি করছেন, এমনকি গাড়ি থেকে শুরু করে সমস্ত কিছুর যারা স্রষ্টা, তাদের আজকে থাকার জায়গা নেই। এই যে পরিযায়ী শ্রমিকদের আজকে আমাদের মানবিক আবেদন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি, যে যারা প্রাইভেট প্রতিষ্ঠান তাদের বেতন দেয়, বেতন রাখে, তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি রাখে, কিন্তু আমরা কি দেখলাম? নিষ্ফল সেই আবেদন। যারা সমাজবিজ্ঞানের ছাত্র, আমরা শুরু থেকে জানতাম যে এসব আবেদনের কোনো মূল্য নেই। এই সমাজে যারা ব্যবসা করছেন, মূলত বড় ব্যবসা, বড় বড় পুঁজিপতি, তার প্রফিট ছাড়া কিছু বুঝেন না। ম্যাক্সিমাইজেশন প্রফিট তাদের হচ্ছে মূল বিষয়, তাদের জীবন শক্তি সেখানে। ফলে আমরা দেখলাম যে নির্বিচারে তাড়িয়ে দেওয়া হলো। তারা খেতে পাবে কি পাবে না, তারা এত কিছু দিল, তাদের ধনী থেকে আরো বড় ধনী করতে সাহায্য করলো, তারা পরের দিন খেতে পারবে কিনা, তাদের মাথার উপর ছাদ থাকবে কিনা, কোনো বিষয়ে তারা কোনো বিবেচনার মধ্যে গেলেন না, এবং সরকার সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকলো। সেই মানুষগুলো যখন দিনের পর দিন খেতে পাচ্ছেন না, দিনের পর দিন থাকার জায়গা নেই, পাগলের মতো বাড়ি থেকে ফোন করছেন, কাঁদছেন, তাদের মা বাবা, ওরা নিজেরা কাঁদছেন, যে এইভাবে থাকা যায় না। মরতেই যদি হয়, একদিকে করোনা সংক্রমণের ভয়, আরেকদিকে খাদ্য থেকে আরম্ভ করে আশ্রয় থেকে বঞ্চিত হয়ে এই যে একটা অবস্থা, সেই অবস্থা থেকে মুক্তির জন্য আকাঙ্ক্ষা থেকে হাজার হাজার মাইল তারা পাড়ি দিচ্ছে। সেই মানুষগুলো এখন কি করবেন? তাদের বাড়িতে গরিব কল্যাণ যোজনার কথা বলছেন, কি কাজ পাবেন তারা? যেটুকু পাবেন তাতে কি তাদের ঘর সংসার চলবে? তাহলে এই যে প্রশ্নগুলো আসছে, আমরা সেসব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে হিন্দু মুসলমানের বিষয় নেই, বাঙালি অসমিয়ার বিষয় নেই, ওড়িয়া না পাঞ্জাবি তার বিষয় নেই। তুমি যদি গরিব, তুমি তুমি সমস্ত কিছু স্রষ্টা, কিন্তু তুমি কিচ্ছু পাবে না। তুমি সবাইকে সমস্ত কিছু দেবে, আর তুমি নিজে সমস্ত কিছু হারাবে। এই একটা পরিস্থিতি আজকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে আইনি প্রশ্নে আমরা যে দেখতে পাই যে থানায় গেলে গরিব মানুষের অধিকার পান না, মানুষ বলে পুলিশ তাদের বিবেচনা করে না। এখানে কোনো হিন্দু মুসলমানের বিষয় নেই। সমস্ত প্রশ্নেই আমরা দেখতে পাচ্ছি যে একটাই বিষয় আসে, তোমার হাতে টাকা আছে, টাকা নেই, কোর্টে যাও, উকিল রাখতে হবে, সুপ্রিম কোর্টে যাও, লাখ লাখ টাকার তোমাকে খরচা করতে হবে। সেই খরচ করার ক্ষমতা সাধারণ গরিব মানুষের নেই। তাহলে সেই সাধারণ গরিব মানুষ যাদের না কোনো অধিকার আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি না, এবং সেটা আজকে থেকে না, স্বাধীনতার পর থেকে, এবং যতদিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে তাদের সমস্ত অধিকার ক্রমাগতভাবে কমছে। আজকে আমরা দেখলাম এই যে করোনা লকডাউনকে
কেন্দ্র করে কি দেখতে পেলাম আমরা? যে শ্রমিকদের যে 8 ঘন্টা কাজের অধিকার, যে 8 ঘন্টা অধিকার পাওয়ার জন্য তারা জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, যে মে দিবসের সূচনা হয়েছে সেই ঐতিহ্যমণ্ডিত সংগ্রাম থেকে, আজকে অবলীলাক্রমে সেই 8 ঘন্টাকে 12 ঘন্টা করার এখানে ব্যবস্থা হয়ে গেল। তারা জানেন যে মানুষ ঘর থেকে বেরোতে পারবে না, প্রতিরোধ করতে পারবে না, প্রতিরোধ সংগ্রাম করে তুলতে পারবে না। দেশ বাঁচানোর নাম বলে আজকে শ্রমিকদের উপর কুঠারাঘাত করা হলো। সেই প্রশ্নে কি এই দেশের বিজেপি সরকার যারা নিজেদের হিন্দু সরকার বলে বলেন, তারা কি একবার বলছেন যে এই আইনটা শুধুমাত্র মুসলিম শ্রমিকদের জন্য, হিন্দু শ্রমিকদের জন্য 8 ঘন্টাই থাকবে? এই যে তাড়ানো হচ্ছে বিভিন্ন কলকারখানা ইন্ডাস্ট্রি থেকে, সেখানে কি এটা কোনো বিবেচনার বিষয় হচ্ছে যে হিন্দু শ্রমিকরা থাকবে এবং মুসলিম শ্রমিকদের তাড়ানো হবে? তাহলে আমরা দেখছি যে সারা দেশে হিন্দুই হন, মুসলমানই হন, বাঙালি হন, অসমীয়াই হন, উড়িয়াই হন, পাঞ্জাবি হন, কন্নড়ই হন, যেই হন, তিনি যদি গরিব তাহলে আজকে তার সমস্ত বাঁচবার রাস্তা বন্ধ। শিক্ষার অধিকার নেই, স্বাস্থ্যের অধিকার নেই, কর্মসংস্থানের অধিকার নেই, এমনকি ঋণ পাওয়ার অধিকার নেই। এক কথায় যদি আমরা বলতে চাই তাহলে বলতে হবে যে বাঁচবার অধিকার পর্যন্ত নেই। কারণ এই জন্য তো আত্মহত্যা করছেন, এবং সেই আত্মহত্যার জন্য চোখের জল এই সরকার ফেলছে না। এটা তৃণমূল হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, যে রাজ্যে যারা আছেন তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। এমত অবস্থায় আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই দলগুলো আজকে মানুষকে ভাগ করছেন, যে হিন্দু মুসলমানের নাম সে বলো হাম হিন্দু হ্যায়, হিন্দুর অস্তিত্ব রক্ষা করতে হবে। আমরা এই দেশে হিন্দুরা আউট নাম্বার হতে পারবো না, মুসলমানদের আউট নাম্বার করেই আমাদের সবসময় রাখতে হবে। আজকে আসামে যে প্রশ্ন হচ্ছে যে অসমীয়াদের মেজরিটি থাকতে হবে, নাহলে বাঙালিরা আমাদের আউট নাম্বার করে দিতে হবে, আমাদের অস্তিত্বের সংকট দেখা দেবে, এইসব প্রশ্ন দেখা দিচ্ছে। কিন্তু আমরা যারা সমাজ বিজ্ঞানের ছাত্র, আমরা জানি যে অস্তিত্ব, যাদের কোনো অর্থনৈতিক অস্তিত্ব থাকে না তাদের অন্য কোনো অস্তিত্ব থাকতে পারে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো এমত অবস্থায় আজকে আমাদের চিন্তা করতে হবে। ইতিমধ্যে উদ্দেশ্য ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে যে কেন আজকে এই পরিণতি, দেশে সাম্প্রদায়িকতা, প্রাদেশিকতা, গোষ্ঠী বা জাতপাতের যে এই যে সংঘর্ষ, এই যে মানসিক দ্বন্দ্ব, সেটা কেন ক্রমাগত বাড়ছে? তার মূল গভীর কারণটা কি, এবং কোন পথে তার সমাধান করবো, এবং আমাদের বামপন্থীদের কর্তব্য। আপনারা জানেন যে আজকে কংগ্রেস নিজেকে ধর্মনিরপেক্ষ বলছে, এবং অত্যন্ত দুঃখের বিষয় যে সিপিএম সহ অন্যান্য দলগুলো তাদের সেই সার্টিফিকেটটা দিচ্ছে বারে বারে যে কংগ্রেস নাকি ধর্মনিরপেক্ষ। কিন্তু স্বাধীনতার পর কংগ্রেস সমস্ত রাজ্যে ক্ষমতায় ছিল, এবং তখন ভাগলপুর থেকে শুরু করে, মিরাট থেকে শুরু করে সারা দেশেই সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা কম হয়নি। সেই কংগ্রেসের নেতারা বিভিন্ন সময় কি কথা বলেছেন আমরা জানি, কি আচরণ করেছেন আমরা জানি। ইন্দিরা গান্ধী বলেছিলেন যে I have done enough of minority politics, now I will do majority politics. আমরা দেখলাম যে রাম মন্দির নিয়ে সারা দেশে একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি হলো, সেই রাম মন্দিরের তালাটা কে খুলে দিলেন? রাজীব গান্ধী। কি উদ্দেশ্য? যে হিন্দুত্বের আবেগটাকে সরিয়ে দিয়ে কিভাবে ভোটের যে অঙ্কটা, সেই ভোটের অঙ্কে বাজিমাত করা যায়, যেটা বিজেপি সেটাকে কাজে লাগিয়েছে। তাহলে বিভিন্ন প্রশ্নে আমরা সেই কংগ্রেসের সেই ভূমিকা আমরা দেখতে পাই। আর বিজেপির সেটা তো ওপেন, ভারতবর্ষের সমস্ত এসুসেই বাদ দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত রাজনৈতিক দল কম বেশি সেই সাম্প্রদায়িক রাজনীতিটাকেই কিন্তু কম বেশি চর্চা করছে, আর বিজেপি সেটা খোল্লা করছে। তাদের আপনারা জানেন যে গোলওয়ার্কার, যে তাদের অন্যতম আরএসএস এর প্রবক্তা, তাদের চিন্তার প্রবক্তা, তিনি কি বলেছিলেন যে হিন্দুস্তানের সমস্ত হিন্দু মানুষ
হয় হিন্দুর ভাষা ও সংস্কৃতি গ্রহণ করবে ও পবিত্র বলে জ্ঞান করবে, হিন্দু জাতির গৌরব গাথা ভিন্ন অন্য কোন ধারণাকে প্রশ্রয় দেবে না। এক হতে তারা বিদেশি হয়ে থাকবে, নাহলে হিন্দু জাতির দেশে তারা থাকবে সম্পূর্ণভাবে হিন্দুদের অধীন হয়ে থাকবে, কোনো দাবি ছাড়া, কোনো রকম সুযোগ সুবিধা ছাড়া, কোনো রকম পক্ষপাতমূলক ব্যবস্থা ছাড়া, এমনকি নাগরিক অধিকার তাদের থাকবে না। এই হচ্ছে তাদের স্বপ্ন, এই হচ্ছে হিন্দুত্ববাদী সংগঠন এবং বিজেপি তাদের ড্রিম, স্বপ্ন। কিন্তু আজকের এই পরিস্থিতি আমরা যদি একটু ঘুরে যাই স্বাধীনতা আন্দোলনের সময়, তাহলে আমরা কি দেখতে পাই? সে বিজেপি তাদের যারা পূর্বসূরীরা ছিলেন, তারা কিন্তু স্বাধীনতা আন্দোলনের সময় তারা কিন্তু এই দেশের বুকে তারা ঠাঁই করতে পারেনি। যখন 42-এর গণ আন্দোলন চলছিল, সেই 42-এর গণ আন্দোলনকে তারা বিরোধিতা করেছিলেন এবং তারা ব্রিটিশ বিরোধী যে জাতীয় স্বাধীনতা আন্দোলন, সেই জাতীয় স্বাধীনতা আন্দোলনে নেতাজি থেকে আরম্ভ করে মহাত্মা গান্ধী, ভগৎ সিং, ক্ষুদিরাম, এদের যে ভূমিকা, সেই ভূমিকাকে তারা বলেছিলেন যে এটা হচ্ছে বিশ্বাসঘাতকতা, সেই কথাই তারা বলেছিলেন। কিন্তু তাদের সেই বক্তব্য সেদিন এই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি। তো আমাদের সেই স্বাধীনতা আন্দোলনের সময় আমি সমস্যাটা কেন ভারতবর্ষের সৃষ্টি হলো সেই কথাটা বলছি। তারপরে এই দেশে কি সমস্যা এই মুহূর্তে আমরা দেখতে পাই সেটা আলোচনা করব, আসামের প্রেক্ষাপটে আলোচনা করব। সেই সময় আমরা দেখতে পাই যে সেই পরাধীন ভারতবর্ষে যে স্বাধীনতা আন্দোলন শুরু হলো, সেই স্বাধীনতা আন্দোলন যখন শুরু হলো, তখন আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ব পুঁজিবাদ, যারা সামন্ততন্ত্রের বিরুদ্ধে ফাইট করে যে পুঁজিবাদী ধ্যান ধারণা, গণতান্ত্রিক ধ্যান ধারণা নিয়ে এসেছিল, সাম্যমৈত্রী স্বাধীনতার ধ্যান ধারণা নিয়ে এসেছিল, তারাই যখন জনগণকে শোষণ করতে আরম্ভ করলো, বাজার সংকট যখন শুরু হলো, তারা দেখলো যে সাধারণ মানুষের মধ্যে তারা সেই ঐক্য সৃষ্টি করার পরিবর্তে তারাই তখন অনেকের ভাবধারা তারা নিয়ে আসতে আরম্ভ করলো, মানুষকে ডিভাইড করার তারা কাজ আরম্ভ করলো এবং ধর্মের সঙ্গে আপোষ করতে শুরু করলো। এবং আমাদের দেশে বিশ্ব পুঁজিবাদ মানে সারা বিশ্বকে যখন লুণ্ঠন করছে, সেরকম একটা পরিস্থিতি চলে আসছে, সাম্রাজ্যবাদী রূপ ধারণা করেছে, তখন আমাদের দেশে স্বাধীনতা আন্দোলন তীব্রতা আরম্ভ হলো, জাতীয় পুঁজির সৃষ্টি হলো। এবং সেই সময় আমাদের দেখা গেল যে স্বাধীনতা আন্দোলন, বিশেষ করে যেটা আপোষকামী ধারা গান্ধীজির নেতৃত্বে, সেখানে আমরা দেখতে পেলাম যে সেই স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সামাজিক সাংস্কৃতিক আন্দোলন, সেটাকে একসঙ্গে যেটা করা, যে আমাদের প্রত্যেকের যে আগের যে আইডেন্টিটি, বাঙালি আইডেন্টিটি, অসমিয়ান আইডেন্টিটি, বিহারি আইডেন্টিটি, পাঞ্জাবি আইডেন্টিটি, হিন্দু আইডেন্টিটি, মুসলমান আইডেন্টিটি, সেই আইডেন্টিটির জায়গায় নতুন এক আইডেন্টিটি, ইন্ডিয়ান আইডেন্টিটি। এবং সেটা এমন ভাবে হতে হবে যে আমাদের আগের যে আইডেন্টিটি একজন মানুষের দুটো হতে পারে, আইডেন্টিটি একটাই। তাহলে আমাদের ভারতীয় আইডেন্টিটি গড়ে তোলার যে সংগ্রামটা, সেই গড়ে তোলার সংগ্রামটা হতে ফাঁকি থেকে দেখা গেল মানুষ একসঙ্গে লড়াই করলো এক দেশকে স্বাধীন করার জন্য, মাঠে ময়দানে গেল। আমাদের শিক্ষক প্রদর্শক কমরেড শিবদাস ঘোষ দেখিয়েছেন, কিন্তু দেখা গেল যে বাস্তব ক্ষেত্রে হলো যে তাদের বিভিন্ন চিন্তার যে জায়গাটা, যে একসঙ্গে লড়াই করছে, সংগ্রাম করছে, একজন আরেকজনের জীবন দেবে, কিন্তু একজন আরেকজনের বোনকে বা মেয়েকে বিয়ে করতে পারবে না, একসঙ্গে খেতে পারবে না। তাহলে এই যে বিভেদের জায়গাটাকে ভাঙবার জন্য যে সময়োপযোগী আদর্শের চর্চা এবং বলিষ্ঠতার সঙ্গে হওয়ার দরকার ছিল, সামাজিক সাংস্কৃতিক আন্দোলন যেভাবে হওয়ার দরকার ছিল, বিপ্লবের ভয়ে ভীত, কারণ সমাজতন্ত্র ইতিমধ্যে প্রতিষ্ঠা হয়ে গেছে সোভিয়েত রাশিয়ায়, তারা দেখলো, তারা সেটাকে তারা পরিত্যাগ করলো, সেই সামাজিক সাংস্কৃতিক আন্দোলনটাকে তারা পরিত্যাগ করলো। ফলে আমরা দেখতে পেলাম যে সামাজিক যে বিভেদের যে বীজটা দেশ স্বাধীন হওয়ার পর থেকে গেল, এমনকি দেশ স্বাধীন হওয়ার আগেও আমরা সেই বিভেদের বীজটাকে কাজে লাগিয়ে, যেটাকে ব্রিটিশ ইন্ধন দিয়েছিল ডিভাইড এন্ড রুল পলিসির মধ্য দিয়ে, আমরা দেখলাম যে দেশ স্বাধীন হওয়ার সেই সময়টা কি হলো, হিন্দু এবং মুসলমান এর নামে দেশটা বিভক্ত হয় এবং সাম্প্রদায়িক দাঙ্গা হলো। কলকাতায়, ঢাকায়, লাহোরে লাখ লাখ মানুষ হত্যা করা হলো, লাখ লাখ মানুষ, হাজার হাজার মহিলার ইজ্জত হানি হলো। তাহলে তার যে চিন্তাগত পরিবেশ,
সেই চিন্তাগত পরিবেশকে ভাঙার জন্য যে ধরনের আদর্শগত সংগ্রাম সেদিন হওয়ার দরকার ছিল, সেই স্বাধীনতা আন্দোলনের সময় সেই সংগ্রামটা না হওয়ার দরুনই এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল। এবং তাকে কেন্দ্র করে এখন পর্যন্ত আমরা দেখছি যে ভারত পাকিস্তানের নামে আজকে পাকিস্তানে হিন্দু বিরোধী, ভারতে মুসলিম বিরোধী মানসিকতাকে ক্রমাগতভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাহলে আজকে স্বাধীনতা আন্দোলনের যে পরবর্তী সময়ে যারা বিভিন্ন রাজ্যে ক্ষমতায় এসে, ইতিমধ্যে আমি আলোচনা করেছি যে হিন্দুই হোক মুসলমানই হোক, যে ভাষা বা যে ধর্মেরই লোক হন না কেন, প্র্যাকটিক্যালি সমস্ত অধিকার থেকে বঞ্চিত। এবং অধিকার থেকে বঞ্চিত লোক তারা ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। এই দেশের মানুষের সংগ্রামের একটা ঐতিহ্য আছে, একটা স্পিরিট আছে। ফলে এই দেশের মানুষ আবার জাগবে, আবার লড়বে, আবার ফাইট করবে, আবার উঠে দাঁড়াবে। ফলে এই মানুষকে কি করতে হবে? অন্ধকারে নিয়োজিত করতে হবে। আজকে শিক্ষা আলো থেকে বঞ্চিত করতে হবে, আজকে উচ্চ সংস্কৃতি থেকে দূরে রাখতে হবে। এই মানুষকে সাম্প্রদায়িকতা, প্রাদেশিকতাবাদ, গোষ্ঠীবাদ তাদের বিভক্ত করে রাখতে হবে। যত বেশি ডিভিশন আনতে পারা যায়, যত বেশি ডিভিশন সৃষ্টি করতে পারা যায়, তত মানুষগুলো ইউনাইটেড হতে পারবে না। কিন্তু আজকে আপনারা জানেন, এই বিজেপি সরকার ক্ষমতায় আসলো, তারপর তাদের সেই প্রচার আরো তীব্রতর রূপ ধারণ করেছে। তারা এক একটা ইস্যুকে আনছে না। আজকে তারা ভারতবর্ষে হিন্দি ভাষা প্রবর্তন করার জন্য উঠে পড়ে লেগেছিল। তারা 3 ল্যাঙ্গুয়েজ সিস্টেম আনতে চেয়েছিল, তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। আজকে সারা ভারতবর্ষের কমন ল্যাঙ্গুয়েজ কি হবে? হিন্দি হবে, ইংরেজি কমন ল্যাঙ্গুয়েজ। হিন্দি এখন পর্যন্ত অ্যাকসেপ্টেবল না। তাহলে তাকে যদি হিন্দির মধ্যে সেই সম্ভাবনা থাকে, এটা অটোমেটিক প্রসেসে সেটা আসতে হবে। হিন্দি না অন্য কোনো ভাষা হবে, এটা অটোমেটিক আলাপ আলোচনার মধ্য দিয়ে ডেমোক্রেটিক্যালি আসতে হবে। কিন্তু তারা তাকে চাপিয়ে দিতে চাইলো। চাপিয়ে দেওয়ার মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্য অন্য কিছু না, ভাষাকে কেন্দ্র করে ডিভিশন সৃষ্টি করে। আজকে পাশাপাশি আপনারা দেখুন যে এই যে খাদ্য, কে কি খাবে, গরুর মাংস কে খাবে, কে খাবে না। তাহলে আজকে তাকে কেন্দ্র করে আমরা দেখলাম যে আকলাককে মেরে ফেলা হলো, পেহলু খানকে ঠিক এই ইস্যুটা নিয়ে হত্যা করা হলো রাজস্থানে। কিন্তু হত্যা তো করা হলো একজন বা দুইজন ব্যক্তিকে, কিন্তু সারা দেশের সেই কমিউনিটির মানুষকে কি সংবাদ দেওয়া হলো তার মধ্য থেকে? এই দেশে তোমরা থাকবে সেকেন্ড হ্যান্ড নাগরিক হয়ে থাকবে, তোমাদের কোনো অধিকার থাকবে না। ডেমোক্রেটিক্যালি আলাপ আলোচনার মধ্য দিয়ে কেউ কাউকে বোঝাতে পারে যে ভাই এটা খাবেন, এটা খাবেন না, কিন্তু ইম্পোজ করে। আজকে যদি জৈন ধর্মের মানুষ বা বৌদ্ধ ধর্মের মানুষ যিনি কোনো মাছ মাংস খান না, তিনি যদি এই দেশের এই ধরনের কোনো পার্টি যদি এই দেশের ক্ষমতায় আসে বা এই দেশের প্রধানমন্ত্রী হয়, তাহলে কি সবাইকে বলবে যে না কোনো মাছ মাংস খেতে পারবে না? ক্যান দে ইম্পোজ? এই ধরনের ইম্পোজিশন হওয়া কি উচিত? তাহলে এই একটা পরিস্থিতিতে আমরা দেখতে পেলাম যে সমস্ত ঘটনার সাম্প্রদায়িকরণ হচ্ছে। ওই কাশ্মীরের এই ছোট্ট মেয়েটা আসলাম, আপনারা জানেন কিভাবে দিনের পর দিন ড্রাগস খাইয়েছে এই ছোট্ট মেয়েটাকে রেপ করা হলো। তারপর মন্দিরের উপর থেকে তাকে মাটিতে ফেলে দেওয়া হলো, পাথরের উপর মাথা লেগে মাথা ভেঙে চৌচির হয়ে গেল। কিভাবে মেয়েটা কত কষ্ট সহ্য করে মারা গেল, যে কোনো বিবেকবান মানুষ না কেঁদে পারবেন না, চোখে জল আসবে। অথচ দেখা গেল যে তার পক্ষে লোক বেরিয়ে গেল, তার সঙ্গে বিজেপির লোক যুক্ত, সেই রেপিস্টদের পক্ষে মিছিল হয়ে গেল এবং তাতে বিজেপির জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করলেন। কত নির্মম নিষ্ঠুর হলে এই ঘটনা ঘটতে পারে? আপনারা দেখুন যে সমস্ত প্রশ্নের যে দুষ্কৃতিকারী কিছু ঘটনা করেছে, কোথাও রেপ হয়েছে, কোথাও চুরি হয়েছে, সে দুষ্কৃতিকারীর এখন সে মুসলিম না হিন্দু, বাঙালি না অসমিয়া, আজকে সেটা নিয়ে ডিসকাশন হচ্ছে। দুষ্কৃতিকারী তো দুষ্কৃতিকারী, যে কোনো কমিউনিটিতে দুষ্কৃতিকারীর সংখ্যা কত, কিন্তু দুষ্কৃতিকারীকে নিয়ে এই জঘন্য পলিটিক্স হচ্ছে। এক হিন্দুর বিরুদ্ধে মুসলমানের মন, মুসলমানের বিরুদ্ধে হিন্দুর মন মিশিয়ে দেওয়া হচ্ছে। একটা একটা করে ঘটনা আমরা দেখি। আজকে দেশের যে প্রধানমন্ত্রী হয়েছেন, দুর্ভাগ্যবশত আমরা সবাই জানি যে গুজরাটের যে দাঙ্গার সময় তার ভূমিকা কি।
কিভাবে হত্যা করা হলো? গোধ্রার ঘটনায় আমরা বিভিন্নভাবে যে খবর আসলো তাতে দেখা গেল যে এটা একটা ষড়যন্ত্রের ফল। তারপরে যদি যুক্তির খাতিরে ধরে নেই যে কিছু মুসলিম দুষ্কৃতিকারী তাতে অগ্নিসংযোগ করেছিল, তাহলে সেই দুষ্কৃতিকারীদের শনাক্তকরণ দরকার ছিল, তাদের শাস্তি দেওয়ার দরকার ছিল। কিন্তু পুরো একটা কমিউনিটির উপর কিভাবে নরসংহার করা হলো, কিভাবে রেপ করা হলো, কিভাবে হত্যা করা হলো, কোন বিচার পেল না। কেন? ধর্ম কি এসব কথা বলে? আজকে আপনারা জানেন যে কিরকম, যে একটা প্রেগনেন্ট মহিলার পেট চিরে ত্রিশূল ঢুকিয়ে বাচ্চাটাকে এনে আগুনে পুড়িয়ে দেওয়া হলো। তাহলে এগুলো কি ধর্ম? এগুলোর নাম ধর্মাচরণ না পাষণ্যতা, পশুত্ব? এগুলো কি মানবতা? ধর্ম তো যীশু খ্রিস্টই হন আর গৌতম বুদ্ধই হন বা যত গ্রেট ম্যান এসছেন, এমনকি সর্বশেষ বিবেকানন্দ বলছেন জীবে প্রেম করে যে জন সেই জন সেবিতে ঈশ্বর। তাহলে এটা হিউম্যান আইডিওলজি, মানবতা বাদ দিয়ে আজকে এই সব চর্চা হচ্ছে। এবং আমরা অত্যন্ত দুঃখের বিষয় যে এই পুঁজিপতিদের প্রচারের দৌলতে সেই গুজরাট কাণ্ডের মহানায়ক আজকে দেশের প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন এবং তা ওনার ঢালাও প্রশংসা হচ্ছে। দেশটাকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন। আমরা দেখছি হু হু করে বেকারের সংখ্যা বাড়ছে, তারা কাজ করছেন কাজ হারাচ্ছেন, মানুষ ছাত্র যুবকরা কাজ না পেয়ে সুইসাইড করছেন, কৃষকরা সুইসাইড করছেন। তাহলে এই যে পরিস্থিতি সারা দেশে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মানুষকে কিভাবে বিভক্ত করার চক্রান্ত সারা দেশ জুড়ে আসছে। আজকে আমাদের রাজ্যে আসামে আমরা কি দেখতে পাই? আপনারা জানেন যে আসাম হচ্ছে গোষ্ঠীতে গোষ্ঠীতে বিভক্ত করা, সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভক্ত করার, হিন্দু মুসলমানের নামে বিভক্ত করার একটা এক্সপেরিমেন্ট করার একটা কারখানা, ফ্যাক্টরি হয়ে দাঁড়িয়েছে। এবং আসাম আন্দোলনের সেই আগে থেকে 1960 সালে আপনারা জানেন যে এখানে ভাষা নিয়ে আন্দোলন হয়েছিল এবং সেটা এখানে সংখ্যালঘু, যারা এখানে সংখ্যালঘু ভাষী মানুষ, কিভাবে তাদেরকে সেদিন হত্যা করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল। এবং এই ভাষাকে কেন্দ্র করে আমরা দেখলাম যে ভাষাটাকে নিয়ে মানুষের অনেক আবেগ আছে, অনুভূতি আছে, সেন্টিমেন্ট আছে। এবং ভাষাকে কেন্দ্র করে কিভাবে মানুষকে ডিভাইড করা যায়, এটার একটা অত্যন্ত উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আসাম। আপনারা জানেন যে তখন মেঘালয় আসামের ভেতর ছিল এবং অনেকেই জানেন যে শিলং ছিল আসামের পুরনো রাজধানী। এবং এখানে বলা হলো যে সবাই অসমীয়া আসামের রাজ্য ভাষা হবে। তারপরে আমরা দেখলাম যে মেঘালয়বাসী মানুষ যারা আছেন তারা ঠিক করলেন যে আমরা আসামেই থাকবো না, আসাম থেকে তারা বেরিয়ে গেল, অনেক রাজ্য বেরিয়ে গেল। তারপর সেই ভাষাকে কেন্দ্র করে যে 1986 সালে একটা সার্কুলার আনা হলো। তারপর দেখা যাচ্ছে যে বড় ভাষাভাষী মানুষ আজকে আলাদা বড়ল্যান্ড হয়ে গেছে, আলাদা রাজ্য না হলেও আলাদা রাজ্যের মানসিকতা ডেভেলপ করে গেছে এবং তারা মনে করছেন যে আমরা অসমীয়া চর্চাই করব না, আমরা বড় চর্চা করব। ফলে এই যে ডিভিশন ভাষাকে কেন্দ্র করে যত বেশি, এই কিছুদিন আগে এই বর্তমান সরকার কি করলো? বর্তমান সরকার যেটা করলো যে তারা মানে ব্রহ্মপুত্র ভ্যালির সমস্ত স্কুলে বড়ল্যান্ড বাদ দিয়ে যে ভাষাভাষীরই আপনি ছাত্র হন না কেন, আপনাকে কম্পালসারিলি একটা অসমীয়া সাবজেক্ট আপনাকে রাখতেই হবে। ইটস অ্যান ইম্পোজিশন। এবং এর বিরুদ্ধে কার্বি স্টুডেন্টস অর্গানাইজেশন, রাভা স্টুডেন্টস অর্গানাইজেশন, ডিমাসা স্টুডেন্টস অর্গানাইজেশন ইতিমধ্যে তারা প্রতিবাদ শুরু করেছে। এটাকে কেন্দ্র করে আরেক ধরনের ডিভিশনের রাস্তা এখানে শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে আসাম আন্দোলন যে হলো, সেই আন্দোলনের স্লোগানটা আসলো যে আমরা অসমীয়া মানুষ, আমরা এখানে সংখ্যালঘু হয়ে যাব, আমাদের ভাষা সংস্কৃতি বিপন্ন হয়ে যাবে, আমরা মাইনরিটি হয়ে যাব, আমরা আউট নাম্বার হয়ে যাব, আমাদের অস্তিত্বের সংকট দেখা দেবে, আমাদের কোনো অধিকার থাকবে না। অথচ আপনারা জানেন যে শ্রেণী বিভক্ত সমাজ, পুঁজিবাদী সমাজে আপনার ইতিমধ্যে আমি বলেছি, আপনারা বিবেচনা করে দেখবেন যে শ্রেণী বিভক্ত সমাজে অস্তিত্ব কার থাকে? যাদের অর্থ থাকে। যাদের অর্থ নেই, অর্থনৈতিক ক্ষমতা নেই, তাদের কোনো অস্তিত্ব থাকে না, তাদের রাজনৈতিক ক্ষমতা থাকে না।
ফলে রাজনৈতিক ক্ষমতার প্রশ্নটা অর্থনৈতিক ক্ষমতার সঙ্গে যুক্ত, কিন্তু সমস্ত বিষয়টাকে নিয়ে আমরা দেখতে পেলাম আসামের সাধারণ যারা অত্যন্ত ভালো উদার মনের পরিচয় রাখেন অসুবিধা মানুষকে একদম পাগলা করে দেওয়া হলো। হাজার হাজার লাখ লাখ মানুষ আন্দোলনে বেরিয়ে পড়লেন, আসাম ফর এসএমএস এই স্লোগান নিয়ে। তারপর আমরা দেখলাম তার পরিণতি কি, তার পরিণতিতে নেলিতে দাঙ্গা হল, মোকালময় দাঙ্গা হলো, গহপুরে দাঙ্গা হলো এবং হাজার হাজার মানুষকে নির্বিচারে কোতাল কোতল করা হলো। এবং তার প্রচার যেটা চলছে সেই প্রচারের ধাক্কা আজও আমরা দেখতে পাচ্ছি। আজকে সংখ্যালঘু আসামের সংখ্যালঘু যারা গরিব মানুষ আছেন, বিশেষ করে সংখ্যালঘু বাংলাভাষী যারা মানে ভাষিক এবং ধর্মীয় সংখ্যালঘু মানুষ না, তাদের উপর ধারাবাহিকভাবে একটার পর একটা আক্রমণ হয়েছে, ধারাবাহিকভাবে একটার পর একটা আক্রমণ হয়েছে। আপনারা জানেন প্রথম আসলো এজিপি সরকার যখন ক্ষমতায় আসলো, তারা 3,29,000 মানুষকে ডি ভোটার করে দিল, ডাউটফুল ভোটার, শুধুমাত্র সন্দেহের উপর বেস করে। এবং যারা বর্ডার পুলিশ তারা অঞ্চলে অঞ্চলে বিভিন্ন জায়গায় তারা ভোটার লিস্ট ধরে আজকে তারা মানে আলটিমেটলি নির্বাচন কমিশন ডি করে দিল। এবং দেখা গেল যে বেশিরভাগ মানুষ না যারা পরে তারা ন্যায়ালয়ে গেছেন, যাদের টাকা পয়সা ন্যায়ালয়ে যেতে পারেন, সবাই যেতে পারেননি, অনেকে এক্সপায়ার হয়ে গেছেন, সেই ন্যায়ালয়ে যাওয়া মানুষগুলো 97% ভারতীয় প্রমাণিত হয়েছে। তাহলে প্রাইমা ফেসি বলে একটা কথা আছে, প্রাইমা ফেসি বাদ দিয়ে সেই সব মানুষগুলোকে আমরা দেখতে পেলাম যে এইভাবে তাদেরকে নাগরিকত্ব অধিকার কেড়ে নেওয়া হলো দীর্ঘদিন, বছরের পর বছর। যেটা 6 মাসে করার কথা বলা হয়েছিল, বছরের পর বছর 20 বছর 30 বছর ধরে সেই মানুষগুলাকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলো। তারপর আমরা দেখতে পেলাম যে হিয়ারিং এর উপর হিয়ারিং হলো, স্কুটিনি করার নামে কত রকমের হ্যারাসমেন্ট, তার কোনো সীমা সংখ্যা নেই। এবং সারা রাজ্যে আমরা এটাকে দেখলাম যে তারপর থেকে গণতান্ত্রিক আন্দোলনের পরিবেশটাকে একেবারে নষ্ট করে দেওয়া হলো। তার পাশাপাশি যে কংগ্রেস সরকার কি করলো, যে আসামে তখন আলফা মুভমেন্ট ডেভেলপ করছে, ফলে আসামের মানুষকে ডিভাইড করতে হবে, তার জন্য কি করলো, বিভিন্ন জনগোষ্ঠী যাদের আছে মিসিং, কার্বি, রাভা, তাদেরকে তারা বললো যে আমরা তোমাদের স্বায়ত্ত শাসন দিয়ে দিচ্ছি, অটোনমি দিয়ে দিচ্ছি। কেউ ডিমান্ড করেনি, কিন্তু তাদেরকে অটোনমি দিয়ে দেওয়া হবে। এবং তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে নতুন ধরনের মুভমেন্ট হচ্ছে। আমাদের কার্বি ল্যান্ড চাই, আলাদা রাজ্য, আমাদের মিসিং ল্যান্ড চাই, আমাদের রাভা ল্যান্ড চাই, আমাদের টেরিটোরিয়াল কাউন্সিল চাই, আমাদের ডিমাসা ল্যান্ড চাই। এই ধরনের আন্দোলন সারা আসামটায় জনগোষ্ঠীদের মধ্যে এইভাবে বিভাজন সৃষ্টি করে দেওয়া হবে। সবারই আলাদা রাজ্য চাই, কোচ রাজ্য চাই, কান্তাপুর রাজ্য চাই। সারা রাজ্যের মানুষকে, রাজ্যের মানুষকে বলা হচ্ছে যে তুমি যদি আলাদা হতে পারো তাহলে তোমার যে জনগোষ্ঠীর দারিদ্রতা সমস্যা তার সমাধান হবে। এবং তাকে পুঁজিপতি শ্রেণীর প্রচার মাধ্যম, টিভি, রেডিও তারা ঢালাও প্রচার দিচ্ছে। ফলে কিভাবে আসামে মানুষকে বিভক্ত করার চক্রান্ত হচ্ছে তা বলে বোঝানো যাবে না। এইরকম একটা পরিস্থিতিতে আপনারা জানেন যে সারা দেশে যে এই যে একটা পরিবেশ, আমাদের রাজ্যে বিশেষ করে একটা মারাত্মক ধরনের যে পরিবেশ, মানুষকে বিভক্ত করার, মানুষকে ডিভাইড করার, অথচ আমরা জানি যে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের সময়ের যারা মনীষীরা তারা কি বলেছিলেন, তারা কি বলেছিলেন যে আমাদের ডিভাইড হতে হবে, আমাদের বিভক্ত হতে হবে, আমাদের এক ধর্মের মানুষকে আরেক ধর্মের মানুষকে হত্যা করতে হবে, লুণ্ঠন করতে হবে, ছোট করতে হবে, অপমান করতে হবে, এর মধ্য দিয়ে আমাদের দেশের প্রগতি হবে। আমরা এক ভাষার মানুষকে অন্য ভাষার মানুষের
উপর দমন নিপীড়ন চালিয়ে আমাদের প্রগতি, আমাদের অগ্রগতি, এটা তো কোনো বড় মানুষ বলেন, এটা গোলওয়ার্কার বলতে পারেন। কিন্তু নেতাজি কি বলেছেন? নেতাজি বলেছিলেন যে গোষ্ঠী ও সম্প্রদায়গত চিন্তা নয়, সমগ্র জাতিকে জড়িয়ে চিন্তা করতে আমাদের শিখতে হবে। ধর্ম, জাত ও ভাষার পার্থক্য থাকলেও আর্থিক সমস্যা ও অভিযোগগুলো আমাদের একই। তিনি আলোচনায় দেখিয়েছেন যে একজন হিন্দু জমিদারের সঙ্গে হিন্দু কৃষকের স্বার্থের অভিন্নতা নেই, একজন মুসলিম কৃষকের সঙ্গে মানে মুসলিম ধনী কৃষকের সঙ্গে একজন মুসলিম গরিব কৃষকের কোনো স্বার্থের মিল নেই, অভিন্নতা নেই, বরং পরস্পর বিরোধী অবস্থান নিয়ে তারা আছেন। তিনি আরো কথা বলেছিলেন যে এই যে আমাদের যে মূল সমস্যা, বেকারি, দারিদ্রতা, অনাহার, সেই সমস্যাগুলো কি কোনো সাম্প্রদায়িক শক্তি সমাধান করতে পারবে? অবশ্যই না। এবং সেই কথাগুলো প্রত্যেকটা কথাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই কথাগুলো আমাদের অবশ্যই খুব গভীরভাবে অনুধাবন করার জন্য চেষ্টা করতে হবে। আমরা জানি যে নজরুল স্বাধীনতা আন্দোলনের সেই পিরিয়ডে দাঁড়িয়ে বলেছিলেন, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোহনা। কেউ কি বলেছিল? কি বলছেন এটা? এই প্রশ্ন তুলতেই হবে। তবে হিন্দু না মুসলিম, এই প্রশ্ন তুলতেই হবে, এটাই মূল প্রশ্ন। সেদিন নজরুলকে চ্যালেঞ্জ করে সেই ভারতবর্ষে কেউ কি সেই কথা বলেছিলেন? আজকে সবাইকে যে এক হতে হবে, আমাদের মধ্যে যে স্বার্থের তেমন কোনো পার্থক্য নেই, সেটা নিয়ে আমাদের রাজ্যের একজন মহান বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক, কবি, স্বাধীনতা সংগ্রামী জ্যোতিপ্রসাদ আগরওয়ালা বলেছিলেন যে বিশ্ব বৈচিত্র্যবোধের ভাব নিয়ে সমস্ত জাতি, মহাজাতি, উপজাতি নিজ নিজ সভ্যতা এবং সংস্কৃতি গড়তে অগ্রসর হলে তখন আর সংঘর্ষের ঠাঁই কোথায়? তাহলে বাঙালি বা মারাঠি যেভাবে নিজ সভ্যতা সংস্কৃতির বৈশিষ্ট্য রক্ষা করাটা কর্তব্য বলে ভাববে, অন্যদিকে তাদেরকে যে অসমীয়া সংস্কৃতিকে রক্ষা করতে হবে সেই কর্তব্য উপলব্ধি না করে পারবে না। আমরা দেখেছি যে বিবেকানন্দ বলেছেন যে যদি এই ভারতে, যেখানে চিরদিন সকল সম্প্রদায় সম্মানিত হইয়া আসিয়াছেন, সেই ভারতে এখনো এই সব সাম্প্রদায়িক বিবাদ, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পরস্পর দেশ হিংসা থাকে, ধিক আমাদের যাদের এই মহিমান্বিত পূর্বপুরুষগণের বংশধর বলে নিজেদের পরিচয় দেয়। তাহলে সমস্ত বড় মানুষ তারা কেউ সাম্প্রদায়িকতার পোষকতা করেনি, তারা ইউনাইট হওয়ার কথা বলেছেন, ঐক্য হওয়ার কথা বলেছেন। এবং সেদিন ঐক্য স্বাধীনতা আন্দোলনের প্রয়োজন কেন, কোন জায়গায় ছিল? যে ন্যাশনালিটি, অসমিয়া ন্যাশনালিটি, বাঙালি ন্যাশনালিটি, পাঞ্জাবি ন্যাশনালিটি, উড়িয়া ন্যাশনালিটি, কিন্তু দেশটাকে যদি স্বাধীন করতে হয় সেদিনের মানুষ বুঝেছিল যে আমরা বিভক্ত হয়ে লড়াই করে এই সংগ্রামে হতে পারবো না, আমাদের ইউনাইটেড হতে হবে। এবং আমাদের সমস্বার্থবোধ এখানে কাজ করছে, এবং সারা দেশেই আমরা জানি, এবং আমাদের রাজ্যেও যেমন কনকলতা দেশের জন্য প্রাণদান করেছেন, কুশলগড় দেশের জন্য প্রাণদান করেছেন, ভারতবর্ষের স্বাধীনতার জন্য, ভারতবর্ষের জনগণের মুক্তির জন্য প্রাণদান করেছেন। তাহলে আজকে সারা ভারতবর্ষেই এবং তার সঙ্গে আসামে এই যে উচ্চ জাত, নিম্ন জাত, তার নামে যে লড়াইটা চলছে, সেটা কি দৃষ্টিভঙ্গি নিয়ে লড়াইটা হবে? শ্রেণী দৃষ্টিভঙ্গি থেকে। মূল দ্বন্দ্ব হচ্ছে গরিব ভার্সাস ধনী। যারা দেশের মানুষকে শোষণ করে, আপনারা জানেন যে কোন পরিস্থিতি, যে দেশের স্বাধীনতার সময় যাদের যা সম্পত্তি ছিল টাটা বিড়লাদের, আজকে তাদের কত লক্ষ লক্ষ কোটি টাকা সম্পত্তি। এই দেশের আইন কানুন প্রশাসনকে কাজে লাগে, এই দেশের নিয়ম কানুনকে কাজে লাগে তাদের এই সম্পত্তি। তাহলে এই যে অবস্থান আজকে হয়েছে, যে আজকে সাধারণ মানুষ সমস্ত কিছু হারাচ্ছেন, তাহলে আজকে তো নতুন লড়াইয়ের প্রশ্ন দেখা দিল। আজকে জ্যোতিপ্রসাদ আগরওয়ালা যে ভাষায় বলেছিলেন যে স্বাধীনতা এসছে মানুষের চোখের জলে,
রক্তের বিনিময়ে সেই স্বাধীনতা আমরা কলুষিত করছি দুর্নীতির মধ্য দিয়ে, নৈতিক অধঃপতনের মধ্য দিয়ে। এবং সেইভাবেই আমরা দেখতে পাই যে আপনারা জানেন যে আমাদের শিক্ষক এবং পথপ্রদর্শক মহান শিবদাস ঘোষ কি বলেছিলেন যে দেশ রাজনৈতিকভাবে স্বাধীন হয়েছে কিন্তু গণমুক্তি অর্জিত হয়নি। এবং যতদিন যাচ্ছে তার সেই যে বক্তব্যের অভ্রান্ততা আমাদের প্রত্যেকদিন জীবনের যে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা প্রত্যেক দিন মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি। তাহলে আজকে শাসক ব্রিটিশ যেভাবে তার যে ভূমিকা পালন করেছিল, যে যদি শাসন করতে হয় তাহলে মানুষের ঐক্য তাদের শাসন এবং শোষণের পক্ষে বাধা, ফলে মানুষের ঐক্যকে ভাঙতে হবে, ঐক্যকে চুরমার করতে হবে। ঠিক এইভাবে আজকের আমাদের দেশের যে সরকার, তারাও মনে করে যে এই যে ঐক্য সংহতি, তারা যে পুঁজিপতি শ্রেণীর স্বার্থে যে শোষণের যে স্টিম রোলার চালাচ্ছে তার পক্ষে বাধা। ফলে এইরকম অবস্থায় এই দেশের মানুষকে কিভাবে ডিভাইড করা যায় এটা হচ্ছে তাদের চিন্তার বিষয়। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে আসামেও যেটা করেছে, তারা এনআরসি যেটা করেছে, সেই এনআরসি কে তারা এই দেশের মানুষকে ডিভাইড করার একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে তারা কাজে লাগাতে চাইছে। আসামে আমরা দেখেছি যে তারা যেটা এনআরসি করলো, 19 লাখ মানুষের নাম তারা বাদ দিল, ভাষিক এবং ধর্মীয় সংখ্যালঘুর নাম এটা থেকে বাদ দেওয়া হলো। এবং তার জন্য যেটা করা হলো যে বাড়ি বাড়ি গিয়ে যেটা সেন্সাসের মতো যেটা করার বিষয় ছিল সেটা তারা করলো না। সবাইকে ডকুমেন্ট সাবমিট করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, এবং তার ক্রাইটেরিয়া হিসেবে যে যারা লিগেসি ছাড়াও যে 14টা ডকুমেন্ট শেষ পর্যন্ত মানতে বাধ্য হলো, সেখানেও তারা কি বিষয়টা আনলো, সেই 14টা ডকুমেন্টের মধ্যে যে 71 সালের আগে ভোটার লিস্ট, 71 সালের আগে মানে 51 সনে এনআরসি, 50 বছর 60 বছর 70 বছর আগের ডকুমেন্ট, যেটা সরকারের কাছে উপলব্ধ ছিল না, পাসবুক, পাসপোর্ট, ব্যাংক পাসবুক, পাসপোর্ট, এমন সব ডকুমেন্ট যেটা এখনো চাইলে পরে গরিব মানুষ দিতে পারবে না। তাহলে 71 সনের আগে কজন মানুষের কাছে পাসপোর্ট ছিল, কজন মানুষের কাছে ব্যাংক অ্যাকাউন্ট ছিল? ফলে তারা এমন ভাবে তারা চক্রান্ত করেছিল যাতে প্রকৃত ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও সাধারণ, যাতে গরিব মানুষ, ভাষিক সংখ্যালঘু এবং ধর্মীয় সংখ্যালঘু মানুষ যাতে নিজেদের ভারতীয় প্রমাণ করতে না পারে। এবং তারপর এই যে প্রক্রিয়া চললো, সেই প্রক্রিয়ার রেজাল্ট সরকারি প্রশাসন তারা এমনভাবে চাপ সৃষ্টি করলো যাতে অফিসাররা বাধ্য হন কিছুদের নাম জোর করে বাদ দিতে। তার জন্য অনেক ফন্দি ফিকির হলো এবং এই প্রসেসে 19 লাখ মানুষের নাম বাদ পড়লো। যারা বাদ পড়লো আমরা কি দেখতে পেলাম, যে অনেকের বাবার নাম আছে, ছেলের নাম নেই, বড় ভাইয়ের নাম আছে, ছোট ভাইয়ের নাম নেই। এইরকম করেই কিন্তু 19 লাখ মানুষের নাম বাদ দিল। ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে তারা বর্ডার পুলিশের মধ্য দিয়ে, কংগ্রেস সরকারও করলো, এজিপি সরকারও করলো এবং বর্তমান বিজেপি সরকারও করছে, যে আফটার এনআরসি পর্যন্ত সে আগের থেকে শুরু হলো যে ফোর্নিনা ট্রাইব্যুনালে কেস পাঠাচ্ছে, যারা যাদের নামে কেস হচ্ছে অনেক ক্ষেত্রে তারা খবর হচ্ছে না, এবং এক্সপার্টি হয়ে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে দেওয়া হচ্ছে। সেই ডিটেনশন ক্যাম্পে আপনারা করুণ পরিস্থিতির কথা আপনারা জানেন, যে কিভাবে গাদাগাদি করে তাদের রাখা হয়, খাদ্য নেই, চিকিৎসা নেই, অমানবীয় ব্যবহার, অনেক ক্ষেত্রে মেয়েদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ পর্যন্ত উঠছে, এবং তাদের কোনো জামিন নেই বছরের পর বছর। রিসেন্টলি 3 বছর হওয়ার পর মোটা টাকা দিতে পারে জামিন মূল্য হিসেবে, তাহলে সে ছাড়া পেতে পারে। এই করোনা সংক্রমণকে কেন্দ্র করে কিছু আমরা দেখতে পেলাম যে কিছুকে মুক্তি দেওয়া হলো, আদারওয়াইজ এইভাবে দেখা যায় চোখ কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে যাচ্ছে। ছোট বাচ্চাকে নিয়ে ডিটেনশন ক্যাম্পে বন্দী, মা ডিটেনশন ক্যাম্পে, বাচ্চারা বাইরে। 80 বছরের 90 বছরের বৃদ্ধকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে তারা প্রকৃত ভারতীয় নাগরিক। আমি 2-1টা কেসের কথা বলবো, যে ফালু দাস নলবাড়ি জেলার, তিনি ওই অঞ্চলে তার জন্মগ্রহণ,
কিন্তু পরবর্তীকালে ওই অঞ্চলে অনেকে গ্রামের অধিবাসীদের মতো তিনি তার টাইটেল চেঞ্জ করেছিলেন, নদীর এপার থেকে ওই পারে তিনি গেছেন। আজকে প্রায় 70 বছরের মানুষ, প্রায় দেশ স্বাধীন হওয়ার সময় যার জন্য, যার বিদেশি হওয়ার কোনো প্রশ্ন নেই, সেই লোকটাকে নিয়ে গেল কিসের ভিত্তিতে? গ্রামের লোকদের খবর করলেই আমরা সেখানে গিয়েছিলাম, তাহলে তো এই লোকটা স্বদেশী না বিদেশি? কিন্তু তোয়াক্কা নেই, কারণ জোর করে বানাতে হবে বিদেশি। এবং সেই লোকটাকে আমরা দেখলাম যে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেল, এবং ক্যাম্পে নিয়ে যাওয়ার পর চিকিৎসার নামে কিছুই হলো না। তারপর যখন মেডিকেল কলেজে নেওয়া হলো, অত হৃদয়ের বিদারক দৃশ্য, যে হাতে হ্যান্ডকাপ দিয়ে সেই রকম মুমূর্ষু রোগী যে মৃত্যুর মুখোমুখি, তাকে হ্যান্ডকাপ বেঁধে সেখানে রাখা হলো, সেখানে মৃত্যু হলো। আমরা যখন বাড়িতে গেলাম দেখতে পেলাম যে এই কেসটা করতে গিয়ে সমস্ত গরু, ছাগল, যা কিছু ছিল সমস্ত সম্পত্তি বিক্রি করে, একটা ছোট্ট একটু মাটির সম্পত্তি সব বিক্রি করে, একটা বাঁশ বেতের যে ছোট্ট ঘর, সেই ঘরের মাটিটা পর্যন্ত বিক্রি হয়। ইতিমধ্যে আমরা দেখলাম যে এনআরসি কে কেন্দ্র করে আসামের মানুষকে দুই ভাগে বিভক্ত করা হলো। অসমীয়া মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো যে সমস্ত প্রায় 40 লাখ, 50 লাখ, 1 কোটি বাংলাভাষী লোক হচ্ছেন বিদেশি। আর বঙ্গবাসী মানুষ তাদের অভিজ্ঞতা থেকে বুঝছেন যে আমরা এই দেশে জন্মগ্রহণ করলাম, আমাদের পূর্বপুরুষরা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন, ফাঁসি কাটে প্রাণ দিয়েছেন, জেলে গেছেন। আজকে আমরা স্বদেশের পরবাসী হয়ে যাচ্ছি, তাদের দুঃখ যন্ত্রণা। ফলে এই করে, এটাকে কেন্দ্র করে আজকে আসামের মানুষকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া হলো। কত রকম বিভক্ত করে দেওয়া হলো, ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন করে তোলার প্রায় পরিবেশ নেই। আজকে এখানে যখন এই চক্রান্তটা সফল হয়ে গেল, তখন বিজেপি সরকার দেখলো যে এটা সারা ভারতবর্ষে তাকে ইমপ্লিমেন্ট করতে হবে, অন্য কিছু হোক বা না হোক। যে বিদেশি করার মধ্য দিয়ে যে হিউমিলিয়েশন, না, একজন স্বদেশীকে যদি বিদেশি করা হয়, সেটা কত বড় হিউমিলিয়েশন। নাগরিকত্বহীন নাগরিক, আমরা জানি যে একজন জেলের আছেন যে বড় অপরাধী, ডাকাত, খুনে, রেপিস্ট, 1000টা খুন করলেও সেই দেশেরই নাগরিক, সেই অধিকার তার থাকে। তাহলে নাগরিকত্ব কেড়ে নেওয়াটা এটা কত বড় হিউমিলিয়েশন, কত বড় অধিকার কেড়ে নেওয়া, প্রায় মৃত্যুদণ্ডের সামিল। সেই রকম একটা করে এই দেশের মানুষকে, সারা দেশের মানুষকে তারা এটা করার মধ্য দিয়ে তারা হিন্দু মুসলমানের নামে কমপ্লিটলি ডিভাইড করতে পারে। এই যে যখন 19 লাখ মানুষের নাম বাদ পড়লো, সে 19 লাখ মানুষের নামের ক্ষেত্রে এগেনস্ট কি দেখা গেল, যে 11 লক্ষ না 12 লক্ষ, 11 লক্ষ প্লাস হিন্দু বেঙ্গলি। বিজেপি এখন প্রবলেমে পড়ে গেল। সে বলছিল যে মুসলিমরাই অনুপ্রবেশকারী, কিন্তু রেকর্ড অন্য কথা বলছে। যদিও এটা 19 লাখের বেশিরভাগটাই ধাপ্পাবাজি। আজকে আসামে জানেন যে এনআরসি কে কেন্দ্র করে যে নাম উঠেনি যাদের, যারা ডিটেনশন ক্যাম্পে আছেন, তার পরিবারের মানুষরা কিভাবে আতঙ্কে ভয়ে আছেন যে আমাদের ট্রাইব্যুনালে ফেস করতে হবে, প্রমাণ না করতে পারলে আমাদের ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে। কি অবর্ণনীয় দুঃখ কষ্ট, হাজার হাজার লাখ লাখ টাকা আমাদের খরচ করতে হবে, আমাদের সেই টাকা নেই। তাহলে আজকে সারা দেশে এই যখন আসামের অবস্থা, সেটা আপনাদের জানাচ্ছি যাতে আপনাদের রাজ্য এনআরসি করার বিরুদ্ধে আপনারা প্রতিরোধ আন্দোলন যাতে গড়ে তোলেন। আজকে সারা ভারতবর্ষে সেটাকে আনতে চাই। অন্য কিছু লোক, মূল কারণ অন্য কিছু নেই। আমাদের দেশে বিদেশি তথাকথিত জোর করে বিদেশি বানিয়ে 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 5 কোটি যাই হোক, তাদেরকে কি বিদেশে পাঠাতে পারবে না? কিন্তু তাদের নাগরিকত্বের অধিকার কেড়ে নেবে। আর মূল জায়গা হবে যে আসামে যেভাবে করেছে, যে হিন্দু এবং মুসলমানের নামে মানুষের মধ্যে একটা বিভাজনটা অনেক দূর বাড়িয়ে দিতে পেরেছে, বাঙালি ও অসমিয়ার নামে বিভাজনটা অনেক দূর বাড়িয়ে দিতে পেরেছে। সেই রকম একটা বিভাজন তারা সারা দেশে একটা তীব্রতর করতে চাইবে, এবং এনআরসি নিয়েই আলোচনা হতে থাকবে। আসামে গত 8-10 বছর ধরে কি হয়েছে, সমস্ত মানুষ এনআরসি নিয়ে ব্যস্ত। আমাদের জিনিসপত্রের দাম বাড়লো কিনা, আমরা কাম পাচ্ছি কিনা,
আমাদের বন্যা হলো কিনা, সমস্ত ভুলে মানুষ নিজের নাগরিকত্ব কিভাবে রক্ষা করা হবে সেই সংগ্রামে নিমজ্জিত। ফলে সারা দেশের মানুষকে সমস্ত যে আমাদের পলিটিক্যাল ইম্পর্টেন্ট ইস্যুগুলো যে আছে, অর্থনৈতিক যে ইস্যু আছে, আমাদের শৈক্ষিক যে দাবি আছে, সেগুলো সমস্ত ভুলে আমরা এসব নিয়ে ব্যস্ত থাকি, তার জন্যই সারা দেশে এনআরসি প্ল্যান হচ্ছে। ফলে এই ক্ষেত্রে আসামের যে এক্সপিরিয়েন্স, আসামের মানুষের ডিটেনশন ক্যাম্পের যে অভিজ্ঞতা, দুঃস্ব অভিজ্ঞতা, এখানে যে কিভাবে একতরফা বিচার হয় সেটা বলে বোঝানো যাবে না। তার বিরুদ্ধে, সেই বিচারকের বিরুদ্ধে ক্ষোভ কিভাবে সৃষ্টি হয়েছিল আসামে, যে যা বিচারক মানে উকিলরা গিয়ে আর থাকতে না পারে, সহ্য করতে না পেরে বিচারককে মারতে গেছে। এক জায়গায় মানুষ প্রতিবাদ করতে বেরিয়ে এসে যেভাবে পাখিকে গুলি করে মারে, সেইভাবে গুলি করে মেরেছে পুলিশ গোয়ালপাড়া জেলায়। এই ডিটেনশন ক্যাম্পে যারা অত্যাচার সহ্য করছে, এক মহিলা তার হাজবেন্ডকে বলেছে, তুমি আমাকে বিষ এনে দাও, আমাকে মেরে ফেলো। বছরের পর নিজের বাচ্চাকে দেখতে পাচ্ছে না, ছেলে মেয়েকে দেখতে পাচ্ছে না, কি অসহ্য যন্ত্রণা। কিছু স্বেচ্ছাসেবক সংস্থা দিতে গিয়েছে কাপড়, বলছে আমার কাপড় লাগবে না, কাপড় নিয়ে কি করব, আমার সন্তানকে দেখতে পাচ্ছি না, আমার চোখ অন্ধ হয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে। তাহলে এইরকম একটা পরিবেশ, ডিটেনশন ক্যাম্প, নারকীয় যারা 10টা ডিটেনশন ক্যাম্প নতুন করে করার পরিকল্পনা চলছে, 6টা ডিটেনশন ক্যাম্প ইতিমধ্যে আসামে আছে, সেটাকে কি সারা দেশে এই বিষাক্ত জিনিসগুলো ছড়িয়ে দেওয়া দরকার? এই এনআরসি কি ছড়িয়ে দেওয়া দরকার? এই এনআরসি করার পিছনে অন্য কোনো অভিসন্ধি নেই, এই দেশের মানুষকে বিভক্ত করার ডিভিশন ছাড়া। ফলে আসামে যখন এই পরিস্থিতি, যে অসংখ্য হিন্দু মানুষের নাম বাদ পড়লো, সেটাকে কাউন্টার করার জন্য তারা কা আনলো, কে মানলো, পরে কা আনলো। কিন্তু একটা কথা তো ঠিক, এটা দেশের সমস্ত সচেতন অংশের মানুষ অবশ্যই মানবেন, যে যারা নির্যাতনের শিকার হয়ে বা যারা ধর্মীয় বিশ্বাস সংকটাপন্নর ভয় যারা এই দেশে যারা এসছেন, তাদের নাগরিকত্ব দেওয়ার প্রশ্ন নিয়ে যারা সংবেদনশীল বিবেকবান মানুষ কেউ আপত্তি করবেন না। এবং এই দেশের প্রধানমন্ত্রী তিনি কমিটমেন্ট দিয়েছিলেন, ন্যাশনাল কমিটমেন্ট, যে ডোর অফ ইন্ডিয়া উইল অলওয়েজ রিমেইন ওপেন টু ইউ। কিন্তু তার জন্য সেটাকে ইম্পোজ করে দেওয়া হবে এই দেশের মানুষের উপর, ইম্পোজ করা যাবে না। সমস্ত ন্যাশনাল কনসেনসাস সৃষ্টি করতে হবে, সমস্ত অংশের সমস্ত দল, রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন, বিভিন্ন পক্ষের সঙ্গে কথাবার্তা বলে ন্যাশনাল কনসেনসাসের বাতাবরণ সৃষ্টি করতে। কিন্তু তার ধার দিয়ে গেল না বিজেপি, কারণ তার মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্যটা হচ্ছে সাম্প্রদায়িকতা। এদের যে মানবিক দিকটা, তার থেকে মূল বিষয়টা তাদের দাঁড়িয়েছে সাম্প্রদায়িকতা। ফলে সারা দেশে যে সাম্প্রদায়িক যে বিষ বাষ্প তারা যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং যে চেষ্টা আজকে স্বাধীনতার পর থেকে চলছে, তার মধ্য দিয়ে আমাদের গরিব মানুষের, সাধারণ মানুষের যে বাঁচার লড়াইটা দুর্বল হয়েছে। কিন্তু তার মধ্যে আমি আরো একটা কথা বলতে চাই, বলে আমার শেষ করার দিকেই যেতে হবে। এই সমস্ত বিষয়টা যথেষ্ট জটিল, এবং আমার সীমাবদ্ধতা নিয়ে অল্প সময়ের মধ্যে এক্সপ্রেস করা আমার পক্ষে একটু কঠিন হচ্ছে। তবু আমি শেষ কথাটা যেটা বলতে চাই, যে আপনারা জানেন যে প্রসেস অফ ইউনিফিকেশন, এটি হচ্ছে আমাদের সমাজ বিকাশের মূল ধারা। সারা পৃথিবীর ইতিহাসের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা কি দেখতে পাই? যে আদিম প্রিমিটিভ সোসাইটিতে যারা ছোট ক্ল্যান ছিল, সেই ক্ল্যানগুলোই কিন্তু আলটিমেটলি মার্জারের মধ্য দিয়ে গোষ্ঠীর জন্ম হয়েছে, ট্রাইবের জন্ম হয়েছে, এবং সেই ট্রায়াঙ্গুলার অ্যাসিমিলেশনের মধ্য দিয়ে, সংমিশ্রণের মধ্য দিয়ে ন্যাশনালিটি সৃষ্টি হয়েছে। এবং আমাদের দেশ থেকে আরম্ভ করে সমস্ত পৃথিবীর দেশে যখন সামন্ততন্ত্রের বিরুদ্ধে লড়াই করে পুঁজিবাদ আনার সংগ্রাম হচ্ছে, সাম্যমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই হচ্ছে, তার মধ্য দিয়ে ন্যাশনালিটিকে কেন্দ্র করে নেশন গড়ে উঠছে। তাহলে আমাদের মূল ট্রেন্ডটা ডিভিশন না, সারা পৃথিবীর কোথাও না, মূল ট্রেন্ডটা হচ্ছে ইউনিফিকেশন, অ্যাসিমিলেশন। তাহলে আজকে যারা সাম্প্রদায়িকতা, প্রাদেশিকতাবাদ, গোষ্ঠীবাদের যারা চর্চা করছেন, তারা সেই ট্রেন্ডটাকে, তারা মূল যে ট্রেন্ড, আলটিমেটলি কেউ এই ট্রেন্ডটাকে বন্ধ করতে পারবেন না, চুরমার করতে পারবেন না, সেটা মেইন ট্রেন্ড। সেটাকে তারা যারা ভাঙবার চেষ্টা করছেন, সেটা সফল হবে না। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমাদের মূল শত্রু কি? এই দেশে আমাদের উপর
যে অর্থনৈতিক রাজনৈতিক শোষণ ব্যবস্থা যেটা আছে পুঁজিবাদ, তার জন্যই আমাদের জীবনে এত সমস্যা, এত সংকট, এবং বর্তমান করোনা প্রেক্ষাপটে সেটা আরো জ্বলন্ত স্পষ্ট হয়ে যাচ্ছে। আজকে সারা পৃথিবীতেই পুঁজিবাদের সংকট, তাহলে সারা পৃথিবীর মানুষকেই তো এক হতে হবে, এই দেশের সমস্ত গরিব মানুষকে এক হতে হবে, বিভক্ত নয়। এবং তার জন্যই মহান কার্ল মার্কস সেই আজকে থেকে 200 বছর আগে বলে গেছেন যে ওয়ার্কার্স অফ ওয়ার্ল্ড ইউনাইট। শুধু ওয়ার্কার্স অফ ইন্ডিয়া বলেননি, ওয়ার্কার্স অফ পাকিস্তান বলেননি, ওয়ার্কার্স অফ ওয়ার্ল্ড ইউনাইট। এবং আমাদের এই দেশের আমরা যারা চিন্তাশীল মানুষ, যারা বামপন্থী, যারা স্থিতাবস্থা, বামপন্থী মানে কি, যারা স্থিতাবস্থার বিরুদ্ধে দাঁড়ান, এই সাম্প্রদায়িকতার অভিশাপের বিরুদ্ধে, পুঁজিবাদের শোষণের বিরুদ্ধে যাদের দাঁড়ান, বিশেষ করে ছাত্র যুবকদের আজকে কর্তব্য কি, যে পুঁজিবাদের বিরুদ্ধে সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে মানুষকে বিভক্ত করার সমস্ত চক্রান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমাদের দেশে যে সঠিক পথে যে ছাত্র আন্দোলন, গণ আন্দোলন চলছে, সেই আন্দোলনকে শক্তিশালী করতে হবে। এবং এর মধ্য দিয়ে আমাদের নতুন ধরনের সামাজিক সাংস্কৃতিক আন্দোলন, আজকে যুগোপযোগী সামাজিক সাংস্কৃতিক আন্দোলন, সেটা গড়ে তুলতে হবে এবং পুঁজিবাদের অভিশাপ মুক্ত করে এই সমাজ থেকে, আমাদের সমাজ থেকে এই জাতপাত ধর্মকে কেন্দ্র করে যে বিভেদ, প্রাদেশিকতাবাদ, তাকে নির্মূল করতে হবে। এবং এর মধ্য দিয়ে আমাদের সমস্ত ধরনের মুক্তি সম্ভব। এই কথা বলেই আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র ছাত্র সংহতির পক্ষ থেকে আজকের আলোচক কমরেড প্রজ্জ্বল দেব, আসাম রাজ্য কমিটির সভাপতি, আমরা কমরেড প্রজ্জ্বল দেবকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই মুহূর্তে সারা রাজ্যে যারা আমাদের আজকের আলোচনা জাতপাত, সাম্প্রদায়িকতা, প্রাদেশিকতার বিপদ এবং বামপন্থীদের কর্তব্য শীর্ষক আলোচনা শুনলেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখানে কমরেড প্রজ্জ্বল দেব আলোচনার মধ্য দিয়ে খুব সুন্দরভাবে তিনি উত্থাপন করেছেন যে আমাদের ভারতবর্ষের জাতীয় যে স্বাধীনতা আন্দোলন, সেই স্বাধীনতা আন্দোলনের যারা জাতীয় নেতৃত্ব, তারা সামাজিক এবং সাংস্কৃতিক যে বিপ্লবের কাজটি, তার সুষ্ঠু সমাধান, তার সুনির্দিষ্ট দিশার ভিত্তিতে তাকে পরিচালিত করতে না পারার ফলে আমরা কিন্তু স্বাধীনতার পর যে দেশ, যে স্বাধীন রাষ্ট্র যে গঠন হয়েছে, সেখানে কিন্তু আমরা এই জাতপাত, প্রাদেশিকতা এবং সাম্প্রদায়িকতার সমস্যা থেকে মুক্ত হতে পারেনি। এই সীমাবদ্ধতা ঠেকিয়ে গেছে। এখানে কমরেড প্রজ্জ্বল দেব আলোচনার মধ্য দিয়ে দেখিয়েছে যে আজকে বিজেপি, যে বিজেপি সরকার আজকে কেন্দ্রে ক্ষমতাসীন, সেই বিজেপি যে হিন্দুত্বের কথা বলছে, হিন্দু স্বার্থের কথা বলছে, কিন্তু সেই বিজেপি যে একটার পর একটা অর্থনৈতিক শোষণ, অর্থনৈতিক আক্রমণ দেশের জনসাধারণের উপর চাপিয়ে দিচ্ছে, তাতে কিন্তু গরিব হিন্দুরাও সে আক্রমণের শিকার হচ্ছে। এখানে কিন্তু হিন্দু মুসলমানের প্রশ্ন নয়, এখানে বাঙালি অসমিয়ার প্রশ্ন নয়, এখানে প্রশ্ন তুমি ধনী আর গরিব, শ্রেণী বিভক্ত সমাজে কিভাবে শ্রেণী শোষণে গরিব অসহায় মানুষ কিভাবে সে শোষণের জ্বালায় অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তা কমরেড প্রজ্জ্বল দেব আপনাদের সামনে খুব উদাহরণ সহকারে আপনাদের সামনে রেখেছে। তিনি দেখিয়েছেন যে আসামের পরিস্থিতি, আসামে কিভাবে প্রাদেশিকতার রাজনীতি কিভাবে আসামের গরিব অসহায় মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে, এবং সম্প্রতি এনআরসি লাগু করে আসামে কিভাবে একটা বিভাজনের রাজনীতিকে অত্যন্ত কার্যকরীভাবে সেখানে প্রতিষ্ঠিত করতে চাইছে আজকের বিজেপি সরকার। তিনি দেখিয়েছে যে সাম্প্রদায়িকতার প্রশ্নে, জাতপাত, প্রাদেশিকতার যে প্রশ্ন, সে প্রশ্নে ভারতবর্ষের নবজাগরণের যারা মনীষী, যারা স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী, তারা কিভাবে বিষয়টিকে দেখেছেন। আজকের জাতীয় স্তরের নেতারা, ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতারা কিন্তু সেই লক্ষ্য নিয়ে চলছেন। তিনি প্রশ্ন তুলেছেন, তাহলে আজকে কেন এই ধরনের রাজনীতি, কেন আজকে ক্ষমতাসীন দলগুলো জাতপাত, সাম্প্রদায়িকতা,
তিনি দেখিয়েছেন যে আজকে পুঁজিবাদী শোষণে অত্যাচারে যখন জনজীবন বিপর্যস্ত, যখন জনজীবনের বিভিন্ন অংশের মানুষ প্রতিবাদে সামিল হয়েছে, অত্যাচারে ফেটে পড়ছে, বিক্ষোভে ফেটে পড়ছে, তখন সেই বিক্ষোভ দমন করার জন্য, সেই আন্দোলনকে দমন করার জন্য এই পুঁজিপতি শ্রেণীর কাছে একটা মোক্ষম অস্ত্র হচ্ছে বিভেদের রাজনীতি। মানুষ যাতে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সামিল হতে না পারে, প্রতিবাদে সামিল হতে না পারে, তার জন্য বিভেদের রাজনীতির মধ্য দিয়ে মানুষকে বিভক্ত করে দাও। আজকে কিন্তু এই রাজনীতি, বিশেষ করে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতাসীন হওয়ার পর গোটা ভারতবর্ষে এটা খুব প্রকট হয়ে দেখা দিচ্ছে। এবং কমরেড প্রজ্জ্বল দেব আমাদের সামনে আবেদন করেছেন যে এর বিরুদ্ধে বামপন্থীদের, বিশেষ করে ছাত্র যুবকদের উচিত দুর্বার আন্দোলন গড়ে তোলা এবং তার সঙ্গে সঙ্গে এর যে একে নির্মূল করার জন্য যে সাংস্কৃতিক আন্দোলন, সেই আন্দোলনকেও গড়ে তোলা। আমরা আবারও কমরেড প্রজ্জ্বল দেবকে ছাত্র সংহতির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আপনাদের সামনে জানাতে চাই, ছাত্র সংহতি যেভাবে এই অবরুদ্ধ সময়ে ধারাবাহিকভাবে অনলাইন আলোচনা অনুষ্ঠিত করছে, এই আলোচনা আগামী দিনও আমাদের অব্যাহত থাকবে। আমরা আগামী দিনে আরো বিশিষ্ট জনদের, বিশিষ্ট আলোচকদের নানান সামাজিক সমস্যা, বর্তমান নানান প্রাসঙ্গিক বিষয় নিয়ে তাদেরকে আপনাদের সামনে উপস্থিত করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ছাত্র সংহতি পেজটি লাইক করে, শেয়ার করে আমাদের বক্তব্য আপনারা জনসাধারণের কাছে পৌঁছে দেবেন। এটুকু বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের ধারাবাহিক অনলাইন আলোচনার 7ম পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ।